আজকে আমরা করব যেটা সেটা হচ্ছে এই তাপদাহিতার এই সেকেন্ড পার্টটা, তাপ ও আপেক্ষিক তাপ, এই সেকেন্ড পার্টের মধ্যে আমরা আগের দিন পর্যন্ত ওগুলো শিখেছিলাম এবং এটাও আমরা দেখেছিলাম যে বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ আগের দিনে বলেছিলাম যে এরকম একটা ছবি এঁকে বলেছিলাম। এবার ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এখানে যেটা বলছি সেটা হচ্ছে এইখানে এইখানে একে যদি তাপ দিই তাহলে এইচ ইজ ইকাল টু এস এম টি, এই যে ফর্মুলাটা দেয় এই ফর্মুলাটা দিয়ে আমি কি নির্ণয় করতে পারবো যে এই বস্তুটাকে উষ্ণতা বা তাপ দিলে, হিট দিলে, উষ্ণায়িত করলে এটা কি হবে না, আয়দার এর উষ্ণতা বাড়বে বা আর এ থেকে তাপ বর্জিত করলে উষ্ণতা কমবে। তাহলে এতে যদি আমি উষ্ণতা দিই তাহলে কি হবে, তাহলে এটা উষ্ণতা বেড়ে 65 হলো, মানে 5 ডিগ্রি দিয়েছি। এখানে এই ফর্মুলা দিয়ে নির্ণয় করা যাবে এইটার পরিমাণটা নিয়ে যাবে, মানে কতটা পরিমাণ তাপ গৃহীত করলো সেটা নির্ণয় করা যাবে। কিন্তু এর আগে ছিল 55, বর্তমানে হয়ে গেল 65, মানে এইটাতে কত তাপ, আলটিমেট তাপ দেওয়ার পরে কত হলো সেটা কিন্তু এই ফর্মুলা দিয়ে নির্ণয় হচ্ছে না। সেটা তো আমি আগেরটা যদি জানা থাকে তাহলে তার সঙ্গে তার তাপমাত্রার পরিবর্তন হলো, মানে তাপমাত্রা গৃহীত তাপ হলো 5 ডিগ্রি, তখন তুমি ক্যালকুলেট করতে পারছো 65। কিন্তু এইটা দিয়ে, এই ফর্মুলা দিয়ে তুমি এইটার তাপ কত আলটিমেট হচ্ছে পরিমাপ করতে পারছো না। পরিমাপ করতে পারছো কিটা, কতটা তাপ গৃহীত হলো বা কতটা তাপ বর্জিত হলো। তাহলে গৃহীত বা তাপ বর্জিত এই জিনিসটা তুমি এই ফর্মুলা দিয়ে ডিটারমাইন করতে পারছো। বুঝা গেল? কিরকম অঙ্ক আসবে না, 15 পাউন্ড জলের 15 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে কত তাপ লাগবে। ঠিক আছে, এটা তো পাউন্ড মানে এফপিএস পদ্ধতিতে আছে, আর এরপর সিজিএস পদ্ধতি থাকতে পারে। তাহলে জলের ভর হচ্ছে 15 পাউন্ড, এবার পাউন্ডটাকে গ্রামে নিয়ে এসছে। জলের আপেক্ষিক তাপ কত, সিজিএস পদ্ধতিতে 1, আর উষ্ণতা কত বৃদ্ধি করতে হবে 15 ডিগ্রি। তাহলে নির্ণেয় তাপ বলছি কত তাপ লাগবে, আমি বলেছিলাম ওটা এইচ ইজিক্যাল টু এমএসটি, মানে কত তাপ লাগবে তার সমীকরণ। তাহলে তাপ কত লাগবে, এইচ ইজিক্যাল টু এমএসটি। তাহলে এম এর মান জানি 15, 15 না, শুধু 15 নয়, 15 ইন্টু এত, যেহেতু এটা পাউন্ড থেকে গ্রামে নিয়ে এসছে। যদিও আমাদের যে অঙ্কগুলো থাকবে সেখানে পাউন্ড গ্রামে থাকবে না, আইটা সিজিএস অথবা এসআই পদ্ধতিতে মূলত থাকে। তার সঙ্গে 1 কেন না, এস মানে হচ্ছে আপেক্ষিক তাপ, জলের আপেক্ষিক তাপ 1, আর এটা কি টিটা কি 15 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে হবে, তাহলে এত ক্যালোরি সময় লাগবে। এবার দেখো এখানে দিয়েছে, এবার যদি কোনো জায়গায় জল না বলে দেয়, জল না বলে দিলে অন্য কোনো তরল দিলে তার এস এর মানটা বলে দেবে। ঠিক আছে, এছাড়াও এখানে অনেক এস এর মান দেওয়া আছে, সিজিএস এবং এসআই পদ্ধতিতে এস এর মান দেওয়া আছে। আচ্ছা, আমি আগের দিন এটাও বলেছিলাম যে আমাদের এসে আপেক্ষিক তাপ যেটা আছে তার মাত্রা দু রকম পড়তে পারে। কি কি, একটা হচ্ছে, দু রকম নয়, যেটা পড়তে পারে সেটা হচ্ছে এসআই পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ কত, এটাই পড়বে, এটা ছাড়া অন্য কিছু আসবে না। আর সিজিএস পদ্ধতিতে এক আমরা সর্বোচ্চ জানি, এবং জলেরই হচ্ছে আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি, সেটা আমি আগের ক্লাসে বলেছিলাম। আর সিজিএস পদ্ধতি হলে জলের আপেক্ষিক তাপের মান বলে দেওয়া থাকবে না, বা এসআই পদ্ধতি হলেও বলে দেওয়া থাকবে না। এই 4200 এটার মানটা মনে রাখতে হবে। অন্য কোনো যদি তরল পদার্থ দেয় তাহলে বা কঠিন পদার্থ দেয় তাহলে সেক্ষেত্রে তাদের আপেক্ষিক তাপ হয়তো উল্লেখ করে দেবে। এখানে অনেক কিছু আছে, এত কিছু তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে, মনে রাখার প্রয়োজন নেই, বাকিগুলোর তাপ কিন্তু উল্লেখ করে দেবে। যেমন ধরো সেকেন্ড যেটা দিয়েছে, একটি বস্তুর জন্য 200 গ্রাম ও আপেক্ষিক তাপ 0.9, আপেক্ষিক তাপ 0.9 মানে পিতল বা কাঁসা এই জাতীয় কোনো জিনিস হবে, বুঝে কি বুঝতে পারছো। তাহলে বস্তুর উষ্ণতা 20 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বৃদ্ধি করার জন্য কত তাপ লাগবে। ঠিক আছে, বলেছে কি না বস্তুর 20 থেকে 90 ডিগ্রি, তাহলে এখানে এম এর মান কত 200 গ্রাম, এস কত 0.9 বলে দিয়েছে, আর টিটা কত হবে, টিটা হবে T1 মাইনাস T2। কেন না, আমরা এখানে শুধুমাত্র তাপ কতটা পরিবর্তন হবে, কতটা তাপ পরিবর্তন হলো, মানে গৃহীত তাপ বা বর্জিত তাপ, অর্থাৎ আগে ছিল তার 20, পরে হবে 90, তাহলে গৃহীত তাপের পরিমাণ কত হবে 70 ডিগ্রি, তাহলে সেটাই হচ্ছে এইচ এর মান। তাহলে এইচ ইজ ইকুয়াল টু কি এম এস টি টু মাইনাস টি টু জন্য করেছে, সেখান থেকে এত ক্যালোরি আমার লাগবে। এইরকম জাতীয় অঙ্ক আমার আসবে, কিরকম বলে দেবে, ঠিক এরকম, এটা যেমন পাউন্ড বলে দিয়েছে সেটা তোমার গ্রাম বলে দেবে। হয়তো বলে দিল যে 20 গ্রাম জলের উষ্ণতা 15 ডিগ্রি থেকে এত ডিগ্রি বৃদ্ধি করতে কত তাপ লাগবে, একদম যেরকম এরকম অঙ্ক রিলেটে প্রচুর এসছে, এইচ ইজ ইকুয়াল টু এম এস টি দিয়ে করতে হবে।
জল ছাড়া অন্য কোনো লিকুইড বলে দিলে সেক্ষেত্রে আমাদের কিন্তু সেই লিকুইডের মান বলে দেবে বেশিরভাগ ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা চলে যাব তাপগ্রাহিতা বা তাপ ধারকত্ব। ধারকত্ব মানে ক্যাপাসিটি। তার ধারকত্ব বা ক্যাপাসিটি বলতে কি বলছে না, কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপ লাগে তাকে ওই বস্তুর তাপগ্রাহিতা বা তাপ ধারকত্ব বলে। খুব সুন্দরভাবে বুঝতে পারছো, এই ধারকত্ব মানে ক্যাপাসিটি। তাহলে কি, সেটা হচ্ছে কোনো বস্তু আছে তার তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করব, এই 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপটা লাগছে তাকে এই বস্তুর তাপগ্রাহিতা বা তাপ। ধরো এই একটা বস্তু আছে, এই বস্তুটার তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করব। ধরো আগে ছিল 6 ডিগ্রি বা 6 ডিগ্রি, এখান থেকে আমি বৃদ্ধি করবো এটাকে 7 ডিগ্রি করবো। এই যে 1 ডিগ্রি বৃদ্ধি করলাম, 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলাম, এইটা বৃদ্ধি করতে আমার যে পরিমাণ তাপ দিতে হবে এটাকে, হ্যাঁ, তাহলে এই ডিগ্রিটা কি, ডিগ্রিটা হচ্ছে উষ্ণতা, আর তাপটা কি, তাপ একক কি, ক্যালোরি। ঠিক আছে, তাহলে এই 6 ডিগ্রি থেকে 7 ডিগ্রি করতে যে পরিমাণ তাপ আমাকে দিতে হবে সেটাকে বলা হচ্ছে তার তাপ গ্রাহিতা। ওই জন্য এখানে বলেছে যে বস্তুর তাপমাত্রা বা উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপ লাগে তাকে বস্তুর তাপগ্রাহিতা বা তাপ ধারকত্ব বলে। ঠিক আছে, এবার এখানে কি দিয়েছে না, মনে করি কোনো বস্তুর ভর m এবং তার উপাদানের আপেক্ষিক তাপ হচ্ছে s। একক ভর উষ্ণতা বৃদ্ধির জন্য বস্তুর গৃহীত বা বর্জিত তাপ আমরা জানি H = ms t। টি এর মান 1 কেন, যেহেতু 1 ডিগ্রি বৃদ্ধি করবো তাহলে টিটা 1 ডিগ্রি হবে, ওই জন্য m × s। অর্থাৎ সংজ্ঞা অনুসারে কি বলছে, এটি বস্তু তাপগ্রাহিতা। তাহলে তাপগ্রাহিতার সংখ্যা কি জানলো, কোনো বস্তুর তাপগ্রাহিতা মানে হচ্ছে বস্তুর ভর ইন্টু তার উপাদানের আপেক্ষিক তাপ। ঠিক আছে, এবার সিজিএস পদ্ধতিতে তাপগ্রাহিতার একক কি হবে, ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস। এপিএস পদ্ধতিতে ব্রিটিশ থার্মাল একক পার, এবং এসআই পদ্ধতিতে জুল পার কেলভিন। এটা খুব সুন্দরভাবে বুঝতেই পারছো, যদি আগের ক্লাসটা করে থাকো তাহলে এটা বুঝতে পারবে কেন এখানে থার্মাল একক পার ডিগ্রি হলো না। আমরা দেখেছি এপিএস পদ্ধতিতে, হ্যাঁ, তাপের একক হচ্ছে ব্রিটিশ থার্মাল একক আর উষ্ণতার একক হচ্ছে এটা। এবং এটা করতে পারছে না, বস্তুর ভর ইন্টু উপাদানের আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ মানে কাকে বলে সেটা আমরা আগের দিন করেছিলাম, যে কোনো বস্তুর নিজে তার উষ্ণতা 1 ডিগ্রি বাড়াচ্ছে, জলের উষ্ণতা 1 ডিগ্রি বাড়াচ্ছে, হ্যাঁ, তো সেটা করতে গিয়ে যে জলের সঙ্গে যে তার রিলেটিভ রিলেশনটা আছে কতটা, সেটা বোঝাতে গিয়ে আমরা আপেক্ষিক তাপ এনেছিলাম, সেটা আগের দিন ক্লাসে আমি বলে দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে এবার আপেক্ষিক তাপের বিকল্প একটা সংখ্যা, এখান থেকেও তাহলে আবার একটা আপেক্ষিক তাপের বিকল্প সংজ্ঞাও পাওয়া গেল। তাহলে আপেক্ষিক তাপ মানে কি বলতে পারি, কোনো বস্তুর তাপগ্রাহিতা বা বস্তুর ভর। ওই জন্য বলেছে কোনো পদার্থের একক ভরের তাপগ্রাহিতাই হলো তার আপেক্ষিক তাপ। ঠিক আছে, যেমন এখানে বলেছি কি আপেক্ষিক বিকল্প কি, আমরা জানি কোনো বস্তুর তাপগ্রাহিতা মানে কি না, তাপগ্রাহিতা মানে দেখলাম বস্তুর ভর ইন্টু উপাদান আপেক্ষিক তাপ, অর্থাৎ বস্তুর আপেক্ষিক তাপ মানে হচ্ছে বস্তুর তাপগ্রাহিতা বাই হচ্ছে বস্তুর ভর। অনেক সময় এইটাকে ঘুরিয়ে এরকম একটা অঙ্ক দিতে পারে, কোনো বস্তুর ভর দিয়ে দেওয়া আছে আর তাপগ্রাহিতাও বলে দেবে। ঠিক আছে, মানে তাপগ্রাহিতা বলতে কেমন বলে দেবে না, বলে দেবে প্রথমে যেরকম বলে দেবে কি না, এই বস্তুটির 15 থেকে 16 ডিগ্রি অর্থাৎ 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করতে এতে তাপ লাগে এত ডিগ্রি। তোমাকে তো বুঝে নিতে হবে, এটা তাপগ্রাহিতার কথা বলে দেবে। ঠিক আছে, এরকম অঙ্ক আসলে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি না, এই বস্তুটার তাপমাত্রা 6 ডিগ্রি থেকে 7 ডিগ্রি করতে তাপ লাগে আমার 10 ক্যালোরি। ঠিক আছে, বস্তুটার ভর হচ্ছে 6 গ্রাম। আপেক্ষিক তাপ কত, তাহলে বুঝতে পারছি আপেক্ষিক তাপ মানে কি, তাপগ্রাহিতা বাই ভর। তাহলে তাপগ্রাহিতা কত, 6/10। তাহলে তাপগ্রাহিতা কাকে বলছে, 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে সেটা তাপগ্রাহিতা, সেটা 6। আর বস্তুর ভর কত, 10। আমি উল্টো করে ফেলেছি, এটা 10 হবে তার ভর, আর 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ ক্যালোরি লাগে, সরি ঠিকই আছে, 1 মিনিট দাঁড়া, উল্টে গেল সব। তাহলে আপেক্ষিক তাপ মানে আপেক্ষিক তাপ মানে কি, তাপগ্রাহিতা বাই ভর। তাপগ্রাহিতা মানে কি, 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে। 1 ডিগ্রি বৃদ্ধি করতে কত পরিমাণ তাপ লাগে আমি বলেছি না, 10 ক্যালোরি। তাহলে 10 ক্যালোরি, ভর কত, 6 গ্রাম/6। তাহলে এইটা হচ্ছে তার
আপেক্ষিক তাপ। তাহলে এইভাবে আমরা তো আপেক্ষিক তাপ বার করতে পারি। ঠিক আছে, অনেক সময় ঘুরিয়ে ওই অঙ্কটা আসতে পারে। আর মূলত অঙ্ক আছে কি H ইজিক্যাল টু mst, এই অঙ্কটাই আসে। এখান থেকেই একটা শর্ট করে বলে দিতে পারে এত থেকে এত বৃদ্ধি করতে এত তাপ লাগলে তার আপেক্ষিক তাপ কত, এটা এস এর মানটা বার করতে হতে পারে। ঠিক আছে, ওকে। এবার দেখা যাক পরের। এবার আসি জল সম বা ওয়াটার ইকুইভ্যালেন্ট। দেখি বুঝতে পারছো, ওয়াটার ইকুইভ্যালেন্ট মানে নিশ্চয়ই ওয়াটারের সঙ্গে তুলনা। কিরকম না, কোনো বস্তু যে কোনো তাপমাত্রা বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপ লাগে, সেই পরিমাণ তাপ ওই ভরের জলের তাপমাত্রা একই বৃদ্ধি ঘটাতে পারে, সেই ভরকে জলকে সেই ভরের জলকে ওই বস্তুর জল সম বলা হয়। মানেটা বোঝা গেল? সংখ্যাটার সঙ্গে যদি আমরা মিলিয়ে মিলিয়ে এখানে চেষ্টা করি, কি বলেছে না, কোনো বস্তুর তাপমাত্রা বৃদ্ধির জন্য, মানে কোনো বস্তুর যে কোনো তাপমাত্রা, ধরুন একটা বস্তু আছে এখানে, এই বস্তু থেকে তাপমাত্রা আমি বৃদ্ধি করব, তাহলে এই বস্তুর তাপমাত্রা যে কোনো একটা তাপমাত্রা বৃদ্ধি করলাম। ঠিক আছে, ধরো আমার এখানে আমি করলাম 8 ডিগ্রি আমি বৃদ্ধি করলাম। তাপমাত্রা মানে কিন্তু উষ্ণতা, তাপমাত্রা মানে উষ্ণতা, বা তখন তাপমাত্রা একক ডিগ্রি। ঠিক আছে, আর তাপ হচ্ছে ক্যালোরি। তাহলে এর আমি 8 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করব। যেমন নিশ্চয়ই এটা ধরো যদি আমার এটা 10 থাকে, এটা আর নিশ্চয়ই 18 হয়ে যাবে। অর্থাৎ 8 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করবো, যে কোনো পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করবো। এই তাপমাত্রা বৃদ্ধি করতে আমার নিশ্চয়ই একটা তাপ লাগবে। তাহলে এইখানে তাপমাত্রা বৃদ্ধি করতে যে তাপ লাগে, সেই তাপ, যে তাপটা লাগলো, ধরি এখানে আমার x ক্যালোরি তাপ লাগে, এই x ক্যালোরি তাপ যে ভরে জলের তাপমাত্রা বৃদ্ধি ঘটাতে পারে, কি বলে সেই পরিমাণ লাগে, সেই পরিমাণ তাপ যে ভরের জলের তাপমাত্রা একই বৃদ্ধি ঘটাতে পারে। মানেটা কি বলতে চাইছে? মানে বলতে চাইছে, তার মানে আমি ধরো এখানে এবার একটা জল নিলাম, তার মানে 8 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি হলো, তার মানে আমি এবার এখানে একটা সার্টেন অ্যামাউন্ট জল নিলাম। ঠিক আছে, সেই জলে যা উষ্ণতা ছিল, ধরো এর যদি টি ডিগ্রি উষ্ণতা থাকে, তাহলে এইখানে যে ভরটা, যে ভরে জল নিলাম তার যদি উষ্ণতা টি থাকে, আর এইখানে যে তাপটা আমি প্রয়োগ করেছিলাম, সেই তাপটা প্রয়োগ করে আমি এর যদি সেই 8 ডিগ্রি আমি তাপমাত্রা বৃদ্ধি করতে পারি, তার মানে নতুন বস্তুর তাপমাত্রা কত হবে? টি ডিগ্রি প্লাস 8 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ টি ডিগ্রি তাপমাত্রা যদি থাকে, সেখান থেকে এই এক্স ক্যালোরিটা যদি আমি দিলাম, এখানে সেই এক্স ক্যালোরিটাই দিলাম, দেওয়ার পর তার তাপমাত্রা 8 ডিগ্রি বৃদ্ধি পেল। তাহলে জল সম কোনটাকে বলছে? এইখানে যে ভরের আমি জলটা নেব, এখানে কত ভর নিয়েছিলাম না, এইখানে যে ভরের জল দিলাম, যদি আমি এটা 10 গ্রাম জল নিই কিংবা 15 গ্রাম জল নিই, তাহলে সেই 15 গ্রামটাকে বলা হচ্ছে তার জল সম। ঠিক আছে, ওই যে বলছে কি তাপ লাগে, যে পরিমাণ তাপ লাগে সেই পরিমাণ তাপ, সেই এক্স পরিমাণ তাপ যে ভরের জলের তাপমাত্রা, যে ভরের মানে সেই সার্টেন যে জলটা আমি নিয়েছি, সেই যে ভরের তাপমাত্রা একই বৃদ্ধি ঘটাতে পারে, মানে সে 8 ডিগ্রি বৃদ্ধি ঘটাতে পারবে সেই তাপটা, তাকে সেই ভরের জলকে, মানে সেই ঘটাতে পারে সেই ভরের জলকে, মানে এইখানে যে যত পরিমাণ ভর আমি জল দিলাম, সেই ভরের জলকে বলা হচ্ছে বস্তু জল সম। বোঝা গেছে না? না বোঝা যায়নি? এটা কি না, কোনো একটা বস্তু আমি নিলাম, সেই বস্তুটার তাপমাত্রা আমি যত পরিমাণ বৃদ্ধি করব, লেটস সাপোজ আমি 8 ডিগ্রি বৃদ্ধি করব, এখানে কত ভরের বস্তু নিয়েছি সেটা ইম্পর্টেন্ট না, এখানে আমার যা প্রাথমিক তাপমাত্রা ছিল তার থেকে আমি তার অন্তিম তাপমাত্রা বৃদ্ধি করছি কত না 8 ডিগ্রি। তাহলে এই 8 ডিগ্রি পরিমাণ আমি বৃদ্ধি করব। এই 8 ডিগ্রি পরিমাণ বৃদ্ধি করতে আমাকে নিশ্চয়ই একটা তাপ এর মধ্যে দিতে হবে। সেই তাপটা কি? কয়েক ক্যালোরি তাপ দিতে হবে। যত পরিমাণ মানে ক্যালোরি হোক বা যে কোনো হোক, তাপ আমায় দিতে হবে। ধরে নিচ্ছি ক্যালোরি তাপ দিতে হবে। তাহলে এই যে পরিমাণ তাপ আমি এটাকে দিলাম, সেই পরিমাণ তাপ দিয়ে সেই একই পরিমাণ তাপ আমি দেবো একটা নির্দিষ্ট ভরে একটা জলকে নেবো, নিয়ে সেই পরিমাণ তাপটাই আমি প্রয়োগ করব, যদি তারও উষ্ণতা প্রাথমিক যা ছিল তার থেকে অন্তিম পর্যায়ে তার থেকে 8 ডিগ্রি বাড়বে। তাহলে এইখানে যে ভরের আমি জলটা নিলাম, সেই ভরটাকে বলা হচ্ছে জল সম, ওই বস্তুর জল সম। অর্থাৎ এইখানে যে বস্তুটা ছিল সেই বস্তুর জল সম কত হলো?
না এইখানে যত ভরের জল আমি নিলাম, এখানে যে বস্তুটা ছিল তার আমি দেখা গেল এখানে আমি যদি কথায় বলছি 5 গ্রাম যদি জল নেই, তাহলে এই বস্তুর জল সম কত হলো 5 গ্রাম। ঠিক আছে, এই জন্য বলেছে মনে করি, বলেছে কি মনে করি কোনো বস্তুর ভর m গ্রাম এবং ওই বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ হচ্ছে s, অতএব বস্তুটির উষ্ণতা টি ডিগ্রি বৃদ্ধি করতে তাপ লাগে কত, H is equal to mst। আমরা দেখে এসেছি অলরেডি আগের ফর্মুলা থেকে। এবার কি বলছে, আমরা মনে করি mst ক্যালোরি তাপ W ভরের জলের উষ্ণতা T ডিগ্রি বৃদ্ধি করতে পারে। ঠিক আছে, অতএব H is equal to mst সমান কি হলো না W ইন্টু 1 ইন্টু টি। কারণ কি না জলের আপেক্ষিক তাপ এস এর মান কত 1 কিলোগ্রাম, আর এখানে উষ্ণতা T ডিগ্রি বৃদ্ধি করছে। আর এটা কি না এখানে W ভরের ছিল, আগে আমরা M ভরের ছিল, এখন W ভরের, অর্থাৎ ওর যা ভর ওর ভর ছিল M, আমি এখন W ভরের নিয়েছি। তাহলে এখান থেকে আমি একটু ইজিলি কি বলতে পারি, এখান থেকে এটি কেটে গেল, তাহলে এখান থেকে W ইজ ইকুয়াল টু কি বললাম ms, অষ্টটি সংখ্যা বস্তুটির জল সম কি হলো ms গ্রাম। তাহলে জল সমান একক হবে কত ms গ্রাম। ঠিক আছে, অনুরূপভাবে কারণ আপেক্ষিক তাপে যেহেতু কোনো একক নেই, কারণ আমি এখান থেকে আমরা দেখলাম যে যত ভর মানে যত ভরের হবে সেই ভরটাই হচ্ছে জল সমের একক। তাহলে জল সম বলতে পারে জল সমের একক কত ভর, মানে গ্রাম কিলোগ্রাম এরকম ভাবে হবে। আর তাহলে জল সমটাকে নির্ণয় কিভাবে করব না, জল সম নির্ণয় করব সেটা হচ্ছে ms। ঠিক আছে, আচ্ছা অনুরূপভাবে এপিএস বলতে W ইজ ইকুয়াল টু ms পাউন্ড, এখানে H ইজ ইকুয়াল টু WT। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি না, এবার এখানে একটা ফর্মুলাও আছে, দেখো অনেক সময় কিভাবে সেটা বলেছে H ইজ ইকুয়াল টু mst আমি পেয়েছি আর W ইজ ইকুয়াল টু ms পেয়েছি। তাহলে H ইজ ইকুয়াল টু আমি এটাও বলতে পারি এই ms এর জায়গায় আমি W বসিয়ে দিলাম, T বসিয়ে দিলাম, অর্থাৎ কোনো বস্তু করতে গৃহীত বা বর্জিত তাপ ওই বস্তুর জল সম এবং উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস হতে পারে। তাহলে এখান থেকে আবার নতুন একটা সংজ্ঞা বা H ইজ ইকুয়াল টু mst থেকে কোনো সময় তার জল সম বলে দিল যে কোনো বস্তু জল সম এত, তার উষ্ণতা এত বৃদ্ধি করতে পারলে কত হবে, তখন তাকে কি করতে হবে, তার জল সমস্যাকে উষ্ণতা বৃদ্ধি আমি লিখে দিলে হবে। এবার জল সমটা কিভাবে বার করব না, যত ভরের আমি নিয়েছিলাম, যত ভরের আমি বস্তুটা নিয়েছিলাম তার সঙ্গে তার আপেক্ষিক তাপকে গুণ করে দেবো, তাহলে আমি তার জল সম পেয়ে যাবো। যদিও জল সম বার করা পড়বে না, কিন্তু এইটা আসতে পারে যে H ইজ ইকুয়াল টু mst থেকে H ইজ ইকুয়াল টু WT হলো। এবার এখানে একটা বলেছে কোনো বস্তুর জল সম 10 গ্রাম বলতে বোঝায় বস্তুটির 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে যে তাপ লাগে সেই তাপ দিয়ে 10 গ্রাম জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করা যাবে। এই স্টেটমেন্টটাই পুরো ক্লিয়ার হয়ে গেল। কি খুব ভালোভাবেই বলে দিয়েছে, কোনো বস্তু জল সম 10 গ্রাম বলতে কি বুঝছি আমি না, বস্তুটির 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগছে সেই তাপ দিয়ে আমি 10 গ্রাম জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে পারবো। এবার এখানে একইভাবে বলে দিয়েছে, তাহলে এসআই পদ্ধতির জল সমের মান কি, এসআই পদ্ধতির জল সমের মান হচ্ছে এটা ms 4200 আমি দেখেছি ইন্টু 1, ওই জন্য হচ্ছে এসআই পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ পার করেছে। অবশ্য এসআই পদ্ধতিতে এসআই তাহলে বলো তো এসআই পদ্ধতিতে জল সমের মান কত হবে কিলোগ্রাম। ঠিক আছে, আর সিজিএস পদ্ধতিতে গ্রাম, কারণ ওটা হচ্ছে তোমার গ্রাম বা কিলোগ্রামের একক যেহেতু ওই জন্য। আর এখানে সেটাকে বার করেই আমরা কি করেছি, এখানে জলের এসআই পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ বার করেছে। দেখো আমি বললাম না এখানে জল সম W ইজ ইকুয়াল টু এত কিগ্রা কেন বলেছে না, যেহেতু জল সমের এসআই একক হচ্ছে কিগ্রা আর সিজিএস একক হচ্ছে গ্রাম, এপিএস হচ্ছে এত পাউন্ড। ঠিক আছে, জল সমের একক। আর আমার কিছু এখান থেকে জানার দরকার নেই। এবার দিয়েছে তাপগ্রাহিতা আর জল সমের মধ্যে তুলনা। তাপগ্রাহিতা নিশ্চয়ই বুঝতে পারলে, তাপগ্রাহিতা ছিল যে বস্তু তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করে যে পরিমাণ তাপ লাগে সেটাকে তাপগ্রাহিতা বলেছিল। আর জল সম মানে বলছে ওই সমপরিমাণ তাপ দিয়ে যত গ্রাম ভরের আমি উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে পারবো, মানে 1 ডিগ্রি নয় ওই সেম ডিগ্রি বৃদ্ধি করতে পারবো, সেটাকে বলা হচ্ছে তার জল সম। তাহলে জল সম আর এর মধ্যে তুলনা আছে এখানে, এই জন্য বলছে সিজিএস এবং এপিএস পদ্ধতিতে কোনো বস্তুর তাপগ্রাহিতা ও জল সম উভয় তার ভর ও আপেক্ষিক তারের গুণফলের সঙ্গে সমান, তাই এদের সংখ্যাগত মান সমান যদিও এদের একক আলাদা। ঠিক আছে, এটা কারণ আমরা একটু ওখানে দেখেছিলাম কোনো বস্তুর তাপগ্রাহিতা মানে কি, বস্তুর ভর ইন্টু বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ। ঠিক আছে, কিন্তু তার একটা একক ছিল, কিসের না তাপগ্রাহিতার একটা একক ছিল এত ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস। কিন্তু জল সমের এককটা কি
এরও একক আছে, এর এককটা কিন্তু শুধু গ্রাম বা কিলোগ্রাম, ঠিক আছে। এই জন্য দুজনের মান এক হলেও এককটা আলাদা, ঠিক আছে। মানে সংখ্যাগত মান এক কিন্তু এককটা আলাদা। এসআই পদ্ধতি কি আছে, এক্ষেত্রে কিন্তু আর এসআই পদ্ধতির তাপগাহিতা এবং জল সমেত সংখ্যাগত মানও আলাদা হবে এবং তার এককও আলাদা হবে, ঠিক আছে। আর তাপগাহিতা মানে কি, তাপগাহিতা কিছু পরিমাণ তাপকে বোঝায়, অপরপক্ষে জল সম মানে কি, জল সম মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট জলের ভরকে বোঝায়, ঠিক আছে। ওই জন্য এখানে মানে তাপগাহিতা মানে কিছু পরিমাণ তাপকে বোঝায়, আর জল সম মানে আমরা দেখলাম জল সম মানে একটা ভর, সার্টেন ভরের জলকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। আর তাপগাহিতা মানে এখানে দেখলাম যে কোনো বস্তু তাপগাহিতা মানে হচ্ছে 1 ডিগ্রি বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপ লাগে তার মানে ওটা একটা তাপ, বোঝা গেল। আচ্ছা, আর আমার এখানে কিছু নেই। এবার আছে ক্যালোরিমিতির মূলনীতি। শুধু এইটুকু মনে রাখলেই হবে। ক্যালোরিমিতির মূলনীতি কি না, একটি বস্তু কর্তৃক বর্জিত তাপ সমান অপর বস্তু কর্তৃক গৃহীত তাপ, এটাই হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। আর কিছু মনে রাখার প্রয়োজন নেই। ক্যালোরিমিতির মূলনীতি কি না, কোনো বস্তু যে পরিমাণ তাপ বর্জিত করবে অপর বস্তু সেই একই পরিমাণ তাপ গ্রহণ করবে, এটাই হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি, ঠিক আছে। বা এখান থেকে আরেকভাবে বলতে পারে যে গরম বস্তুগুলি কর্তৃক বর্জিত তাপ সমান ঠান্ডা বস্তু কর্তৃক গৃহীত তাপ। আর কিছু মনে রাখার প্রয়োজন নেই। এবার ক্যালোরিমিটার, ক্যালোরিমিটার সঙ্গে কি আসবে না, ক্যালোরিমিটার দিয়ে কি মাপা হয়, এই যে ক্যালোরিমিটার অধিকাংশ পরীক্ষাতে তাপ পরিমাপ, তাহলে ক্যালোরিমিটার দিয়ে কি মাপা হয়, তাপ পরিমাপ করা হয়, একটি চৌম্বকক্ষেত্রে ধাতব ব্যবহার করা হয়, ঠিক আছে। এবং এখানে কেন কিভাবে করা হয় সেটা আমার এখানে আসবে না। এবং এখানে দেখো সেই ক্যালোরিমিটারের যে ক্যালোরিমিটারের যে মূল নীতি সেটাকে কাজে লাগিয়ে করেছে গরম বস্তুগুলি কর্তৃক বর্জিত তাপ সমান ঠান্ডা বস্তু কর্তৃক গৃহীত তাপ। এই নীতিটাকে কাজে লাগিয়েই হচ্ছে ক্যালোরিমিটার তৈরি হয়েছে। এবং ক্যালোরিমিটার দিয়ে কি করা হয়, ক্যালোরিমিটার দিয়ে তাপ পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়। এখানে এটাই আসবে। আমি আরেকবার দাগ মেরে দিচ্ছি ভালো করে। আচ্ছা, ক্যালোরিমিটার কি কাজে লাগে, তাপ পরিমাপ করার জন্য, এটুকুন রাখবে। আচ্ছা, ক্যালোরিমিটারের মূল নীতি এটা বা এটা বা এটা মূল রাখতে পারো, এটা ক্যালোরিমিটারের মূল নীতি, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আর আমাদের কি মনে রাখতে হবে বললাম, জল সম মনে রাখতে হবে। আর কি মনে রাখতে হবে, তাপগাহিতা বা তাপ ধারকত্ব, এটা অবশ্যই বুঝে গেছো। আচ্ছা, কোনো তাপগাহিতার বিকল্প সংজ্ঞা এটা, বা এখান থেকে এটাও বলতে পারো আপেক্ষিক তাপ সমান, এটা মনে রাখতে হবে, বুঝে গেল। জল সমটার আর কিছু মনে রাখার দরকার নেই। আচ্ছা, কোনো বস্তু কর্তৃক গৃহীত তাপ আছে বস্তু উষ্ণতা বৃদ্ধি হ্রাস, আর এখান থেকে এই স্টেটমেন্টটা ভালো করে মনে রাখতে হবে। ব্যাস, আর কিছু মনে রাখার প্রয়োজন নেই। আর এখান থেকে অলরেডি এটা তো আমি পড়িয়েছি আগের ক্লাসে, পড়েছিলাম, আর কিছু মনে রাখার প্রয়োজন আমার নেই। হয়ে গেল, এই কটা জিনিস আমাদের মনে রাখতে হবে। এইগুলো দিয়ে কিন্তু অনেক প্রশ্ন উত্তর হয়ে যাবে। আর মাঝে কি করতে হবে, মাঝে এইগুলো তোমাদের একটু রিড আউট করে নিতে হবে। এগুলো রিড আউট করে দিলে তাহলে অনেক কিছু তোমরা এখান থেকে ছোটখাটো কোয়েশ্চেন আসবে। যেমন একটা বলতে পারে যে একটা প্রেসার কুকার দিয়ে কোনো কোয়েশ্চেন এসে গেল, সেটা কেন হচ্ছে, বা যে হাওয়াটা কিছু দিয়ে দিল সেটা কেন হচ্ছে, সেটা তুমি রিড আউট করলে এটা ভালো করে বুঝে যাবে। আচ্ছা, উচ্চ মানে উষ্ণতা নির্ণয়ের জন্য সেই ক্যালোরিমিটারকেই, ক্যালোরিমিটার যে মূলনীতি এটা প্রয়োগ করেই উচ্চ ধরনের বস্তুর উষ্ণতা খুব নির্ভুলভাবে নির্ণয় করা যায়, ঠিক আছে। যেমন যেমন হচ্ছে ধরো বৈদ্যুতিক চুল্লি, যে সমস্ত এই সমস্ত ক্ষেত্রে যদি আমি তার তাপ নির্ণয় করতে চাই, তাপ বা তাপমাত্রা, তাহলে কি করতে হবে, তাপমাত্রা নির্ণয় করতে গেলে আমাকে ওই ক্যালোরিমিটারের যে মূলনীতি আছে সেগুলোকে প্রয়োগ করেই আমায় করতে হবে। ক্যালোরিমিটারের মূলনীতি কি না, গরম বস্তুগুলো কর্তৃক বর্জিত তাপ সমান ঠান্ডা বস্তুগুলো গৃহীত তাপ, দেখা গেল। আচ্ছা, এবার এখানে আছে জলের আপেক্ষিক তাপ উচ্চ হওয়ার ফল। কি ধরনের ফল আমরা পাই না, জলের আপেক্ষিক তাপের মান সিজিএস এবং এপিএস পদ্ধতিতে 1 বা অন্যান্য কঠিন সিজিএস আর এপিএস পদ্ধতিতে 1, আর এসআই পদ্ধতিতে কত 4200 বলে দিয়েছিলাম, ঠিক আছে। এবার কি বলেছে, যা অন্যান্য কঠিন ও তরল পদার্থ অপেক্ষা অনেক বেশি। ফলে কি হয়, নির্দিষ্ট পরিমাণ উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য কোনো কঠিন বা তরল পদার্থ যতটা তাপ গ্রহণ বা বর্জন করে
একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য সমপরিমাণ জল অনেক বেশি তাপ গ্রহণ বা বর্জন করে। সুতরাং জল উত্তপ্ত হতে যেমন বেশি সময় নেয়, তেমনি একবার উত্তপ্ত হলে ঠান্ডা হতে বেশি সময় নেয়। এই ধর্মের জন্য ঠান্ডা ও গরম রাখার কাজে জলকে ব্যবহার করা হয়। ঠিক আছে, জল গরম হতে বেশি সময় নেয় বলে গাড়ির ইঞ্জিন ঠান্ডা রাখার জন্য গাড়ির রেফ্রিজারেটরে জল ব্যবহার করা হয়। আবার গরম জল ঠান্ডা হতে বেশি সময় নেয় বলে সেক দেওয়ার কাজে বোতল বা ব্যাগে গরমের জল ব্যবহার করা হয়। শীত প্রধান দেশে ঘরবাড়ির গরম রাখার জন্য পাইপের মধ্য দিয়ে গরম জলের প্রবাহ চালু রাখা হয়। তাতে কেন? বেশিক্ষণ ধরে গরম থাকতে পারে একমাত্র জলটাই। জলের আপেক্ষিক তাপ পৃথিবীর স্থলভাগের আপেক্ষিক তাপ অপেক্ষা অনেক বেশি হয়। জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি বলে দিয়েছি আমরা। জলের আপেক্ষিক তাপ কি হয়েছে? অনেক বেশি স্থলভাগের থেকে। স্থলভাগে আছে মাটি, আছে মাটির থেকেও বেশি জলের তাপ, আপেক্ষিক তাপটা হয়। কি হয় আপেক্ষিক তাপ বেশি কি হয় না, আপেক্ষিক তাপ অপেক্ষা অনেক বেশি হয় দিনের বেলায় সমুদ্রের জল অপেক্ষাকৃত ঠান্ডা থাকে, কিন্তু স্থলভাগ অধিক উত্তপ্ত হয়, ওখানে বায়ু গরম হয় ও হালকা হয়ে উপরে উঠে যেতে থাকে। তখন সমুদ্রের ঠান্ডা ও ভারী বায়ু স্থলভাগের দিকে প্রবাহিত হয়, এইভাবে সমুদ্রবায়ু সৃষ্টি হয়। ঠিক আছে, আবার রাত্রিবেলা কি জল অপেক্ষা স্থলভাগ দ্রুত ঠান্ডা হয়, আমরা বুঝতে পারছি জল অপেক্ষা, কারণ জল যে গরম হতে সময় বেশি নেয়, ঠান্ডা হতে বেশি সময় নেবে। তাহলে স্থলভাগ তাড়াতাড়ি ঠান্ডা, গরম যেমন হয়ে যায় তাড়াতাড়ি কিন্তু ঠান্ডাও হয়ে যায়। এবার কি হবে, ওই সময় সমুদ্রের উপর বায়ু উত্তপ্ত ও হালকা হয়ে উপরে উঠতে থাকে। রাত্রিবেলা কি হয়, রাত্রে সমুদ্রের বায়ু উত্তপ্ত হয়ে যায় এবং হালকা হয়ে উঠতে থাকে, এবং স্থলভাগ থেকে অপেক্ষাকৃত ঠান্ডা ও ভারী বায়ু সমুদ্রের দিকে প্রবাহিত হয়। এইভাবে স্থলবায়ু সৃষ্টি হয়। তাহলে আমরা জানি সমুদ্র বায়ু এবং স্থলবায়ু সৃষ্টি হওয়ার জন্য কিন্তু এই জলের আপেক্ষিক তাপটাই কিন্তু কার্যকরী ভূমিকা পালন করে। সমুদ্র তীরবর্তী অঞ্চল দিনের বেলা অপেক্ষাকৃত ঠান্ডা এবং রাত্রিবেলা অপেক্ষাকৃত গরম থাকে। ঠিক এই কারণটা কি না, কারণ সূর্যের তাপে স্থলভাগের অপেক্ষা জলভাগ উত্তপ্ত হতে বেশি সময় নেয়, আবার উত্তপ্ত অবস্থায় ঠান্ডা হতেও জলভাগ বেশি সময় নেয়। এই কারণে সমুদ্রবর্তী স্থানে শীতকালে খুব বেশি ঠান্ডা হতে পারে না। আমরা দেখেছি যে আমরা যখন পুরী বা দীঘা জায়গায় বেড়াতে যাই, তখন শীতকালে গিয়েও আমরা সমুদ্রে চান করতে পারছি। তার কারণ একটাই, সেটা হচ্ছে জলের আপেক্ষিক তাপ বেশি হওয়ার জন্য। কারণ কি, যে বলছে সমুদ্র তীরবর্তী স্থানে শীতকালে খুব বেশি ঠান্ডা হতে পারে না, এই কারণেই হতে পারে না, এবং গরমের দিনেও খুব বেশি গরম হতে পারে না। এই জন্য এখানকার জলবায়ু হচ্ছে নাতিশীতোষ্ণ। জলের উচ্চ আপেক্ষিক তাপের জন্য এইরূপ ঘটনা ঘটছে। এই ঘটনা কেন ঘটছে না, জলের উচ্চ আপেক্ষিক তাপের জন্য। অনেক সময় এটাও আসতে পারে যে এই কোয়েশ্চেনটা এখানে তুলে দিতে পারে, বুঝতে পারে না বা গরম জলে হতে পারে না। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে জলের উচ্চ আপেক্ষিক তাপের জন্য এই ধরনের ঘটনা ঘটে। আমাদের আর কিছু এখান থেকে পড়ার কিছু নেই, আর এখানে কিছুই নেই। এবার এখানে যে কিছু কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনগুলো একটু দেখে নিলেই হবে। এই যে সেক দেওয়ার বোতলে গরম পদার্থ হিসেবে জল ব্যবহার, কেন জল ব্যবহারের সুবিধা বলেছে, সুবিধা আমি অলরেডি বলে দিয়েছি। সেখানে এবার আমাদের যেটা কোয়েশ্চেন আসতে পারে যে জলকে কেন ব্যবহার করা হয়, সেখানে কি কি তোমাকে অপশন কি কি দিয়ে দিল। 1, জলের ব্যতিক্রান্ত প্রসারণ। 2, জলের আপেক্ষিক তাপ কম হওয়ায়। 3, জলের আপেক্ষিক তাপ বেশি হওয়ায়। 4, নিচের কোনোটাই নয়। তাহলে তুমি দেখলে আচ্ছা আপেক্ষিক তাপ বেশি বলে অনেকের মাথায় এলো, আচ্ছা তার মানে হ্যাঁ, জলের তো ব্যতিক্রান্ত প্রসারণ আছে, তাহলে ওটার জন্যই নিশ্চয়ই হয়। জলের ব্যতিক্রান্ত তাপ সে ঠিক মেরে দেবে। কিন্তু জলের ব্যতিক্রান্তর জন্য সেটা কি হয়, ব্যতিক্রান্তর জন্য শীতকালীন দেশে কি হয় না, বরফের তলায় বা সমুদ্রের তলায় মাছ বসবাস করতে পারে। কিন্তু বরফ বোতলে সেক দেওয়ার জন্য জল নিয়ে কেন হয় না, সেখানে জলের আপেক্ষিক তাপটা বেশি বলে। এই দেখো, আগের দিনে বলেছিলাম জলচর প্রাণীদের জীবনের ব্যতিক্রান্ত প্রসারণের প্রভাব। সেখানে হচ্ছে শীতকালে এইটা হয়। শীত প্রধান দেশে বায়ুর উষ্ণতা 0 ডিগ্রি কাজ হয়, ফলে নামতে পারে না। তাই এখানে কি দেখে বলেছিল এটাই আছে ওটা গেল। এই কারণে মাছ এবং অন্যান্য জলচর প্রাণীরা শীত প্রধান দেশে প্রচন্ড শীতের দিনেও বেঁচে থাকতে পারে। এই কারণটা কি, সেটা হচ্ছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ। এবার ওই উদাহরণটা তোমার এখানে দিয়ে দিল, যে সেক দেওয়ার পরে শীত প্রধান দেশে সেক দেওয়ার জন্য গরম পদার্থ হিসেবে জল ব্যবহারের সুবিধা কি, ওখানে তোমাকে দিয়ে দিল। শীত প্রধান দেশ মাথায় আছে, তুমি দেখে টাকা দিলে, জলের ব্যতিক্রান্ত প্রসারণ মানে শীত প্রধান
দুটো মিলে গেল, তুমি টিক মেরে দিলে, ব্যাস হয়ে গেল। আচ্ছা, এবার এখানে আসতে পারে যে ক্যালোরিমিটারের মূলনীতি কি, সেটা হচ্ছে শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ, এই উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ সমান হচ্ছে শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ, এটা বলে দিতে হবে। এই কটা জিনিস আসতে পারে। আর এখানে যেটা বলেছিলাম যে এইগুলো জলের আপেক্ষিক তাপ এসআই পদ্ধতিতে কত, 4200, এটা আসতে পারে। কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ, এই ফর্মুলাটা দিয়ে অঙ্ক আসতে পারে। এখানে আমি একটা অঙ্ক দেখালাম, অঙ্কটা আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, এছাড়া আপেক্ষিক তাপ কাকে বলে সেটা তো আগের দিন বলেছিলাম, আজকে আর বলছি না, এটা আসবে। এসআই একক অনুসারে আপেক্ষিক তাপের একক কি আছে, আপেক্ষিক তাপের বিভিন্নগুলোর মধ্যে সম্পর্ক কি আছে, সেখানে আমি বলেছিলাম মাত্র আমাকে এইটা মনে রাখতে হবে যে কোনটা, 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল, এবং এসআই পদ্ধতিতে তাপ একক হচ্ছে জুল, আর সিজিএস পদ্ধতি ছিল ক্যালোরি। এটা তো মাথায় রাখতেই হবে। এবং এই দেখো 1 পাউন্ড, এটা হচ্ছে এপিএস পদ্ধতি, এটা মনে রাখার দরকার আছে। ক্যালোরি কিলো ক্যালোরি তো বলেইছিলাম আগের দিন, তবু একবার দাগটা দিয়ে দিলাম। আপেক্ষিক তাপ কাকে বলে সেটা বলে দিয়েছিলাম, গড় ক্যালোরি কেন করা হয় সেটাও বলেছিলাম, ক্যালোরিটা কি সেটা বলেছিলাম। এই ফর্মুলাটা করতে গিয়ে এসেছিল সেটা আমি এখানে বলেছিলাম, এই তিনটা কারণের জন্য এসেছিল। আগের দিন ভিডিওটা শর্ট মতো ভিডিও ছিল, যদিও দেখো শর্ট বলতে গিয়ে 31 মিনিট হয়ে গেল, জিনিসটা শর্ট, কিন্তু বেশি বলতে গিয়ে ছবিটা আঁকতে গিয়ে অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু আমি জিনিসটা খুব শর্ট একদম। এই চ্যাপ্টার নিজে পড়ে নিলেও হবে, নিজে পড়ে নিলেও কিন্তু খুব শর্টে হয়ে যাবে, ঠিক আছে, নিজে পড়ে নেবে।